আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও শুভেচ্ছা। আমরা বরাবরের মতোই কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের রুল নিয়ে আলোচনা করে আসছি। এর আগে আমরা রুল 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম, যে রুলগুলোতে কিছু সহজ টেকনিক, কিছু রুল আলোচনা করা হয়েছে, যেগুলো অত্যন্ত শর্টকাট ওয়েতে আমরা যে কোনো গ্রামাটিক্যাল ইস্যুগুলো আমরা সলভ করতে পারি। তো এই ইস্যুগুলো কী কাজে লাগে, অর্থাৎ শর্টকাট টেকনিকগুলো জানলে যে কোনো পরীক্ষায়, সেটা অ্যাডমিশন টেস্ট হোক বা যে কোনো একাডেমিক পরীক্ষা হোক অথবা যে কোনো চাকরি পরীক্ষা হোক, বিসিএস পরীক্ষা হোক, সব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুলগুলো। তো আজকে তার ধারাবাহিকতায় আজকে আমরা রুল 3 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যেই সব ট্রানজিটিভ ভার্ব এরপর প্রিপোজিশন বসে না, এটা হচ্ছে আমাদের রুল 3 এর মূল কথা। এখন কি কি সেই ট্রানজিটিভ ভার্বগুলো, যেমন মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ, কন্টেমপ্লেট, তারপর রিজেম্বল, ভায়োলেট, অ্যাসেন্ট, এমফেসাইজ, তারপর হচ্ছে রিজাইন, আস্ক, ইনভেস্টিগেট, রিকমান্ড, অ্যান্সার, অ্যানাউন্স, অ্যাটাক, কনসার্ন, কনফিউজ, ডেসক্রাইব অ্যান্ড এন্টারসেট। এভাবে অনেক ধরনের ট্রানজিটিভ ভার্ব রয়েছে, যেগুলোর পরে কি বসে না, প্রিপোজিশন বসে না। এখন দেখো, এই এতগুলো শব্দ আমরা কিভাবে মনে রাখবো? এতগুলো শব্দকে আমাদের মনে রাখা সম্ভব না। এই জন্য যে টেকনিকগুলো ইউজ করব, এই টেকনিকগুলো যদি মনে রাখো, তাহলে তুমি এর চাইতে বেশি ওয়ার্ড হলেও তুমি এই রুলগুলো ব্যবহার করতে পারবে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে কোন কোন ভার্বের পরে প্রিপোজিশন বসে না, সেটা তুমি মনে রাখতে পারবে, ইজিতে সলিউশন করে ফেলতে পারে। যেমন এখানে একটা গল্প তোমার মনে রাখতে হবে। একজন মহিলা অফিসে এন্টার করার পর, অর্থাৎ প্রবেশ করার পর, বস অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। সে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো। এই প্রশ্নের কোনো অ্যান্সার দেওয়া হলো না, কেউ তার জন্য কোনো রিকমেন্ড করলো না। সে এখান থেকে চলে গিয়ে স্টেশনে পৌঁছালো, যেটা রিচ, মানে পৌঁছালো ইংরেজি হচ্ছে রিচ। সেখানে অফিসের একজনের সাথে দেখা হলে এটাকে বলে মিট। তার সাথে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনার মতো রিজেম্বল কাউকে নিয়োগ করা বা নিয়োগ দেওয়া হবে। এই জন্য অফিসে ক্যাটরিনা ছবিও পেইন্ট করা হলো। এখন আসো, কিছু গুরুত্বপূর্ণ রুলে এই গল্পটা বা এই রুলটা কী ধরনের ভূমিকা পালন করে, অর্থাৎ এই গল্পের সাথে প্র্যাকটিক্যালি কি উদাহরণ আছে, চলো আমরা একটু দেখি। যেমন দেখো, এখানে কিছু সেন্টেন্স দেখবে, হি হ্যাজ অর্ডার ফর আ কাপ অফ টি। এটা হচ্ছে ইনকারেক্ট, এটা সঠিক নয়। কারেক্টটা হবে কি, হি হ্যাজ অর্ডার আ কাপ অফ টি। অর্থাৎ এই অর্ডারটা হচ্ছে একটা কি, ট্রানজিটিভ ভার্ব, এটার পরে কি বসে না, প্রিপোজিশন বসে না, এই জন্য এটা ক্রস, অর্থাৎ ইনকারেক্ট। এটা হচ্ছে কারেক্ট। ওকে, এইভাবে অনেকগুলো কি আমরা ইনকারেক্ট আবার কারেক্ট সেন্টেন্স দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। এখন আসো একটু নোট দিয়ে আলোচনা করি, এটা কিভাবে সঠিক হলো বা এটা কিভাবে সঠিক হবে। যেমন আলোচনা করা বা চুক্তি করা অর্থে এন্টার ইনটু হয়। কি হয়? আলোচনা করা অথবা চুক্তি করা অর্থে এন্টার ইনটু হয়। ওকে, এক্সাম্পল হিসেবে দেখতে পারি, দ্য গভর্নমেন্ট এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া। যে গভর্নমেন্ট ইন্ডিয়ার সাথে একটা চুক্তিতে কি করেছিল, মানে আলোচনা করেছিল। এখন এই এন্টার্ড শব্দটা কি, এন্টার শব্দটা কি অবশ্যই তোমরা জানো যে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? অনেকে এটা মানে কমেন্টস করবে যে ইনট্রানজিটিভ না ট্রানজিটিভ। অবশ্যই ট্রানজিটিভ, কারণ তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা কি ইনট্রানজিটিভ বলছি না ট্রানজিটিভ বলছি। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার রাখবে।
এটা মনোযোগ আকর্ষণের জন্য এরকম মাঝখানে একটু করা উচিত। তো এই দেখো, তাহলে এন্টার্ড শব্দটা কি? একটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? ইনটু বসে। কেন? যদি ওই এন্টার্ড শব্দটা দিয়ে কি বোঝায়? আলোচনা করা অথবা চুক্তি করা যদি বোঝায়, তখন কিন্তু এর পরটা কি হবে? ইনটু একটা প্রিপোজিশন বসবে, অন্যথায় নয়, যেটা আমাদের 13তম বিসিএসে আসছিল। এরপর দেখো, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইনল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি, যেটা 13তম বিসিএসে আসছিল। বলা হচ্ছে যে উইচ অফ দ্য ফলোয়িং ডাজ বেস্ট ফিট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এখানে যে একটা স্পেস আছে এন্টারের পরে, এই শূন্যস্থানে এই চারটার ভিতরে এ, বি, সি এবং ডি, এটার ভিতরে কোনটা সঠিক? নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডি নাম্বারটা। কোন নাম্বারটা? এই ডি নাম্বারটা। কেন? কারণ এখানে চুক্তি করা অর্থে কি করা, অথবা আলোচনা, তুমি যেটাই বলো, আলোচনা করা অর্থে এই অর্থটা এন্টার্ড শব্দটা কি করা হয়েছে? অর্থ করা হয়েছে, বাংলা অর্থ করা হয়েছে। যার কারণে এই আলোচনা করা অর্থে এখানে ইনটু হবে এন্টার্ডের পর। ঠিক আছে? এই জন্য এখানে উত্তরটা হবে কি? ডি। ক্লিয়ার? এখন দেখো, ব্যাখ্যা যদি আর একটু বলি, যে চুক্তিতে আবদ্ধ হলে এন্টার্ড ইনটু হতে হবে, কিন্তু যদি প্রবেশের ক্ষেত্রে হয়, অর্থটা যদি প্রবেশের ক্ষেত্রে হয়, তখন শুধু এন্টার লিখলেই হয়ে যাবে। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখি। দেখো, এখানে 2 নম্বরে আছে, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। এই প্রশ্নটা 14তম বিসিএসে আসছে। উইচ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক এবাভ। এই চারটার ভিতরে এ, বি, সি এবং ডি এর ভিতর কোনটা এই শূন্যস্থানে বসবে? পেইন্টেডের পরে কোন শূন্যস্থানটা বসবে? এটা হচ্ছে এ নাম্বার। কেন? কারণ এখানে কোনো প্রিপোজিশন বসবে না, কারণ এটা পেইন্টেড শব্দটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে না? কোনো প্রিপোজিশন বসবে না। এটা কততম আসছে? 14তম বিসিএসে আসছে। তাহলে এটা অ্যান্সার হলো কি? এ নাম্বার, নো প্রিপোজিশন। 3 নাম্বার দেখো, প্লিজ ড্যাশ দ্য নেসেসারি অফ অ্যারাইভিং আর্লি। প্লিজ ড্যাশ দ্য নেসেসারি অফ অ্যারাইভিং আর্লি। এই কোয়েশ্চনটার ভিতরে 4টা আমরা অপশন দেখতে পাচ্ছি। এ, এমফেসাইজ অ্যাবাউট। সি, এমফেসাইজ অন। বি, এমফেসাইজ টু। ডি, এমফেসাইজ। তাহলে এখানে কোনটা হবে? কারণ এই প্লিজ শব্দটা হচ্ছে একটা কি? প্লিজ শব্দটা কি? দয়া করে বোঝাচ্ছে, কিন্তু এই প্লিজের জায়গায় যদি এই এমফেসাইজ শব্দটা থাকতো, তখন তুমি ইজিতে বলতে পারতে এটা শব্দটা কি হবে। এখন এমফেসাইজ শব্দটাই হলো কি? এই শব্দটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই শব্দটার পরে কি বসে না? কোনো প্রিপোজিশন বসবে না, অ্যাবাউটও হবে না, অনও হবে না, আবার টুও হবে না। তার মানে কি, যদি ট্রানজিটিভ ভার্ব হয়, শুধুমাত্র কি হবে? এমফেসাইজ শব্দটাই বসে যাবে। প্লিজ এমফেসাইজ দ্য নেসেসারি অফ দ্য অ্যারাইভিং আর্লি। তাহলে এখানে কি হবে? ডি নাম্বার হবে। ক্লিয়ার? এইভাবে যেটাই আসুক আমাদের প্রশ্নে, এরকমভাবে যেটাই আসুক, এই রুলের ভিতরে, কোন রুলে? এই যে আমরা রুল 3 নিয়ে আলোচনা করেছি, ট্রানজিটিভ ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না। এই রুলের ভিতরে যে ট্রানজিটিভ ভার্ব দেখব, এই ট্রানজিটিভ ভার্বগুলো নিয়ে কোনো যদি রুল আসে পরীক্ষায়, তাহলে আমরা এইভাবে সলিউশন করে ফেলবো। আর ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না, এটা কীভাবে মনে রাখবো? ওই যে একটা গল্প বলা হলো না, এই যে মনে রাখার কৌশল, এটা মনে রাখলেই তোমরা ভালো করে পড়ো, এই গল্পটা আরও পড়ো, তাহলে আরও ভালো করে এটা মনে রাখতে পারবে। 2-3 বার পড়লে এটা মনে থাকবে। তাহলে সচরাচর কোন ভার্বের পরে প্রিপোজিশন বসে না? ট্রানজিটিভ ভার্বের পরে সচরাচর কি বসে না? প্রিপোজিশন বসে না। কোন ক্ষেত্রে বসে সেটা কিন্তু আমরা এক্সাম্পলে দিয়েছিলাম। মানে অর্থের যদি ভিন্নতা থাকে,
সেটা আমরা কি দিয়ে প্রকাশ করলাম, এই যে এন্টার দিয়ে আমরা দেখিয়ে দিলাম। আবার এখানে কিছু শব্দ আছে কারেক্ট, ইনকারেক্ট, এই যে সাম ইম্পর্টেন্ট এক্সাম্পলস, এটার ভিতরে ইনকারেক্ট কোনটা, কারেক্ট কোনটা, মানে কোনটা সঠিক নয় কোনটা সঠিক, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। তো এভাবে গুরুত্বপূর্ণ রুলগুলো বা টপিকগুলো পাওয়ার জন্য বা পরীক্ষায় যাতে করে সহজ টেকনিকে যে কোনো গ্রামাটিক্যাল ইস্যুগুলো সলভ করতে পারো, সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এই রুলগুলো দেখে তুমি কি করতে পারো, পরীক্ষায় সহজভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারো। আর রুলগুলো টেকনিকগুলো জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। খুদা হাফেজ।